আমার সুখের গল্পটা খুব ছোট, যার মাঝে কোনো হাসির ভাষা নেই। আছে শুধু জীবনের লুকিয়ে থাকা যন্ত্রণা, যেটা এই মন ছাড়ার কেউ জানে না। আস্তে আস্তে জীবন থেকে সব কিছু কেমন যেন হারিয়ে যাচ্ছে। আমার হাসি, আনন্দ, ভালোবাসা, বিশ্বাস সব আগে অন্ধকার আর একাকিত্ব দেখে খুব ভয় লাগতো। আর এখন এখন মনে হয় একাকিত্বের মধ্যে সব শান্তি। আজকের সকালটা বেশ অন্যরকম। সকালে ঘুম থেকে উঠে আগে তো প্রত্যেক দিন কাজ শুরু করি, আর আজকে একটু ছাদে এসেছিলাম। আসলে কি বলো তো, মনটা না ভালো নেই। আর তোমরা তো জানোই, মানুষের মন ভালো না থাকলে তখন কোনো কিছুই ভালো লাগে না। একটু ছাদে এসেছিলাম আর দেখছি আজকে হালকা হালকা কুয়াশা পড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব একটা। তো চারদিকের পরিবেশটা অনেক ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু জানিও। শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার, আর আমার সাথে থাকার, আমাকে একটু সাপোর্ট করার। আমাদের মেয়েদের জীবনগুলো বেশ অদ্ভুত, তাই না বলো? আমাদের কোনো দিনও কোনো ছুটি নেই। যতই শরীর খারাপ হোক বা মন খারাপ অথবা যাই কিছু ঘটে যাক না কেন, আমাদের ডিউটি আমাদেরকে সবসময় সময়ের মধ্যে করে যেতে হয়। আমাদের কখনো কোনো ছুটি নেই। তারপরেও দেখো, দিনের শেষে নিজের মানুষদের কাছে শুনতে হয়, সারাদিন কি করি, সারাদিন কি কাজ, এগুলো কোনো কাজ হলো? সত্যিই তো, আমাদের কাজগুলো তো কাজই না। কারণ আমাদের এই কাজের মাধ্যমে আমরা 1 টাকাও ইনকাম করি না, সংসারের পাশে দাঁড়াতে পারি না। আর ছেলেরা তো ইনকাম করে, তাই ওরা সব সময় আমাদেরকে কথা শোনাতে পারে। আর আমরা সব সময় এই কথাগুলো আমাদের শুনেই যেতে হবে। তাই সব সময়, সারা জীবন আমাদেরকে এই কথাগুলো শুনে যেতেই হবে। সারাদিন কি কাজ করো, বাড়িতে এমন কি কাজ থাকে। তাই সামান্য চেষ্টা করছি মাত্র, যদি আমার এই কাজের মাধ্যমে, আমার এই লাইফস্টাইলের মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম করা যায়, সংসারের হালটুকু যেন একটু হেল্প করতে পারি নিজের বাড়ির মানুষদেরকে, এইটুকু চেষ্টায় আছি। আর জানো তো, এটা শুধুমাত্র সম্ভব হবে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্টে। তো আমি আমার মতো কাজ করে যাব, আর আশা করব একটা সময় সফলতা পাবো। ভয়েসটাতে একটু প্রবলেম হয়েছে, বাইরে থেকে অনেক চেঁচামেচি শোনা যাচ্ছিল, তাই ভয়েসটাকে বন্ধ করে আবার আমি ভয়েস দিচ্ছি। তো বন্ধুরা, সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখিয়েছো, পরপর সমস্ত কাজ করেছি। তো স্নান করে ঠাকুর পুজোটা গুছিয়ে রেখেছি, পুজোটা দিতে পারিনি কারণ এদিকে লেট হয়ে গেছে একটু, আমাকে আবার ডাক্তার কাছে যেতে হবে। আর আজকে দেখো, কালকে থেকে আমাদের মনটা অনেকটাই খারাপ। কালকে রাত্রে 10:30টার সময় আমার মেয়ের পাটা কেটে গেছে। তো অনেকটাই কেটে গেছে পা। তো রাত্রেবেলা ওকে কোলে করে নিয়ে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার কাছে নিয়ে গিয়ে ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে, ওয়াশ করে, তো ভালো করে ড্রেসিং করে তোমার ব্যান্ডেজ করে ওষুধ দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে নখ আছে, পুরো নখ থেকে শুরু করে মানে পায়ের যে নখ, নখ থেকে শুরু করে একদম পুরো নিচটা উঠে গেছে। তো মানে দেখে তো পুরো ও ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি। রাত্রে কি করব, 10:30 বাজে, নতুন জায়গায় এসেছি, কিছু জানি না বুঝি না। তো পাশের একজনকে জিজ্ঞেস করে ওকে কোলে করে নিয়ে চলে গেছি ডাক্তার কাছে। গিয়ে ডাক্তারের ড্রেসিং করে তারপরে ব্যান্ডেজ করে দিয়েছে, ওষুধ দিয়ে দিয়েছে। বাড়িতে যদি কেউ না থাকে, তখন যদি কোনো বিপদ আপদ হয়, তখন মাথা ঠিক থাকে না যে কি করব, কোথায় যাব।
তার উপরেও তো আছে দেখো, এতটা পরিমাণে ব্যথা পেয়েছে, বুঝতে পারছো, যেহেতু দরজায় চাপ খেয়েছে। তো ওর চোখ মুখ পুরো ফুলে গেছে। আর আমরা কালকে ভালো করে ঘুমাতেও পারিনি, কারেন্ট ছিল না। তার মধ্যে ওর যে পায়ে ব্যথা করছিল, বারবার বলছে যে মা পায়ে খুব ব্যথা করছে। তো যাই হোক, ঈশ্বরের কাছে এটুকুই চাওয়া, আমার মেয়েটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। রাত্রেবেলা যখন ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, তো ওর কান্না দেখে যখন আমারও অনেক কান্না, আমি যখন কান্না করছিলাম, ডাক্তার পর্যন্ত বলছে যে কিছু হয়নি, কান্না করে না। ওকে বারবার বলছে যে মনা কান্না করিস না, দেখ তুই কান্না করছিস, সেটা দেখে তোর মাও কান্না করছে। তো আমি কখনো কি কোনো মা ইচ্ছে করে বা কখনো তার সন্তানকে আঘাত করতে পারি এতটা? তো তারপরে চারদিক থেকে সবার কথা আমি শুনি যে আমার জন্যই এরকমটা হয়েছে, আমি দায়ী এর জন্য। সবার কথাগুলো কিন্তু আমিই শুনি। আমার ভাগ্যটাই খারাপ, সারা জীবন যেদিকে যাই সেদিকে লাথি গুঁতা খাই। এভাবে আমার জীবনটা এত বছর গেছে, বাকি জীবনটাও যাবে। তো বন্ধুরা চলো, যাবো আবার হসপিটালে। তো এখন ভাতটা হয়ে গেছে, শুধু এখন তরকারিটা কোনো রকমে কিছু একটা করবো, করে আমি আবার রেডি হয়ে যাব, কারণ অলরেডি 9:10-15 বাজে। হ্যাঁ, 9:10 বাজে। তো চলো বন্ধুরা, ভিডিওটা প্লিজ দেখতে থাকো। তো বন্ধুরা, দুপুরের পরে এখন কিন্তু আমি আর কোনো ব্লগই করতে পারিনি। কোনো রকমের রান্নাবান্না করে মেয়েকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছিলাম। আর বুঝতে পারছো, মন মেজাজ ভালো ছিল না, তাই কোনো ব্লগ করিনি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলেছিলাম হসপিটালে যাব, সেটা কিন্তু আর যাওয়া হয়নি, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, যে কোনো একটা কারণে। তো এখন যাচ্ছি মেয়েকে নিয়ে মন্দিরে। মন্দিরে কেন যাচ্ছি বলো তো? কালকে রাত্রে যখন ওর পাটা কেটে গেছিলো, তো ওটা দেখে আমার এতটা ভয় পেয়ে গেছে। আমি মনে মনে মানত করেছিলাম যে আমাদের এখানে একটা মন্দির আছে, জাগ্রত মা কালীর মন্দির। তো এটাকে আমরা বলি অন্ধমায়ের মন্দির। তো এখন যাব অন্ধমায়ের মন্দিরে, আর ওখানে একটু মোমবাতি ধূপ প্রদীপ দেব, আর মনাকেও নিয়ে যাব। তো চলো যাই মন্দিরে। আসলে কি বলো তো, ছোটোবেলা থেকেই দেখেছি, যদি আমাদের কখনো শরীর খারাপ হতো, এমনি আমার মা বাবা চিন্তা করতো, আর মানে সবসময় ঠাকুরের কাছে কিছু না কিছু চাইতো যে তাড়াতাড়ি যেন ভালো হয়ে যাক, মানত করতো। তো জানি না কেন কালকে যখন ওর পাটা কেটে গেছিলো, হট করে আমার অন্ধমায়ের মন্দিরের মানে কথাটা মাথায় চলে আসছিল। তাই সাথে সাথে মানত করেছিলাম যে আমার মেয়ের পাটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো দেখো, আমি আর দেরি করিনি, আজকেই কিন্তু আমি চলে এসেছি সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে মায়ের মন্দিরে। আর আমাদের এই মায়ের মন্দিরটা কিন্তু খুব জাগ্রত, খুবই জাগ্রত। সবাই এখানে আসে মায়ের কাছে। তো দেখো, আমার মনাকে দিয়ে দেওয়াচ্ছি, আমি একটা পাশে দাঁড়িয়েছিলাম, আর ওই কিন্তু ঠাকুরের প্রদীপ আর ধূপকাঠি এখানে দিচ্ছে। প্রথমে মায়ের এখানে দিল আরতির মতো করে, আর তারপরে এখানে আবার একটা গাছ আছে, তো এখানে সবাই দেয়। আর এখানে কেন দিচ্ছে জানো? এখানে মায়ের মন্দির হবে। তো আগে কিন্তু মন্দিরটা এখানেই ছিল, এখান থেকে ওইখানটায় নিয়ে গেছে, যেহেতু এই মন্দিরটা ভাঙা পড়েছে, নতুন করে আবার মন্দির হচ্ছে, তাই এখানেও সবাই দেয়, যেহেতু আগে মন্দিরটা এখানে ছিল। তো এখানে দিয়ে দিল। আর ওই যে গাছতলায় সবাই দেয়, তো এখানেও গাছতলায় কিন্তু একটা প্রদীপ আর ধূপকাঠি দেবে। তো টোটাল মানে 3টে প্রদীপ সবাই নেয়, তো 3টে 3 জায়গায় দিয়ে আর ধূপকাঠি দিয়ে দিয়েছে। তো দেখো কত সুন্দর করে আমার মনা মোমবাতি ধূপকাঠি আর প্রদীপ ঠাকুরকে দিল। তো তোমরাও প্লিজ একটু প্রে করো ওর পাটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। বুঝতে পারছো, পায়ে হাঁটাচলা করতে হয়, তারপরে সব সময় পায়ের উপর দিয়ে তো আমার সব কিছু যায় বলো, তো সেটাই হচ্ছে চিন্তা। মন্দির থেকে বাড়ি যাওয়ার পথে মেয়ে বলছিল যে মা চলো না, ওখানে কীর্তন হচ্ছে, একটু দেখে আসি। আজকে প্রায় 1 সপ্তাহ ধরে এখানে ভাগবত গীতা পাঠ হচ্ছে, আমরা আসিনি।
তো আজকে যেহেতু একটু মন্দিরে আসছিলাম তাই ভাবলাম এখান থেকে ঘুরে যাই। আর জানো তো খুব সুন্দর করে বোঝাচ্ছিল শ্রীকৃষ্ণ লীলা কথা, রামায়ণ মহাভারত সব কিছু খুব সুন্দর করে সবাইকে বোঝাচ্ছিল। আর উনি জানো তো বৃন্দাবন থেকে এসেছে। তো যাই হোক, এখানে খুব সুন্দর করে ঠাকুরের কীর্তনগুলো হচ্ছিল, খুব সুন্দর করে বোঝাচ্ছিল। কিন্তু ওই যে আমাদের বাড়িটা একটু দূরে, তাই আমরা কিন্তু চলে গেছি। চেষ্টা করেছিলাম একটু বসতে, কিন্তু সেটার হয়নি গো। তো এখান থেকে কিছুক্ষণ মন ঠাকুরের কথা শুনে সোজা বাড়ি চলে গেছি। অন্যের প্রতি মাশ্চর্য পরায়ণ, হিংসুক, কারো ভালো কারোর সহ্য হচ্ছে না। এদিকে বলদেব চন্দ্রজিও একটা বাঁদরকে উদ্ধার করলেন, যার নাম দিবির বানর। এই দিবির বানর কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, যা শুনলাম, আর প্রদ্যুম্নের পুত্র কে? অনিরুদ্ধ। এই অনিরুদ্ধ রাত করে উষা একদিন ঘুমের মধ্যে রাত্রে এই কৃষ্ণের পৌত্র অর্থাৎ অনিরুদ্ধকে স্বপ্নে দেখেছে। মন দিয়ে শুনুন। বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর মেয়েকেও কিন্তু ওষুধ খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে। আর এখন দেখো আমি সদর দরজায় তালা দিয়ে দিলাম, তারপরে সোনারূপাকেও দেখে নিলাম কি করছে। এরপরে লাইটটা বন্ধ করে দিয়েছি। দেখো এবার এক এক করে সব কিছু চেক করে নিয়েছি। ভয় করে জানো তো মাঝে মধ্যে, যেহেতু একা থাকি, তো সেই জন্য ঘুমিয়ে যাওয়ার পরেও না মাঝে মধ্যে উঠে আমি আবার সব চেক করি। তো এই দরজাটাও দিয়ে দিলাম। আর দেখো মেয়ে আমার কি সুন্দর ঘুমাচ্ছে। আর ওর শরীর যখন খারাপ থাকে তখন কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় ও। এমনিতেই কিন্তু কম ঘুমায়, দেরিতে ঘুমায়, কিন্তু শরীর যখন খারাপ থাকে তখন কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।